হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিও ফাইট। আর কিউরিও ফাইটে আজকে আমাদের সাথে মারাত্মক একটা হরর এক্সপিরিয়েন্স শেয়ার করছে শ্রীরূপ, স্কেরি টেলসের শ্রীরূপ। শ্রীরূপের এর আগের একটি ঘটনা আপনারা শুনেছেন। সেখানে ইভান, শ্রীরূপ এবং আমি ছিলাম এবং সেখানে আমাদের বর্ধমানের বাড়ির হন্টিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছিল। আজকের এক্সপিরিয়েন্সটা মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। পুরুলিয়াতে 6জন বন্ধু ঘুরতে যায়, তারপর সেখানে এমন কিছু ঘটে যার সাথে মারাত্মক মৃত্যু কানেক্টেড। যাই হোক, আজকের এই এপিসোডটা আপনারা শুনুন এবং হ্যাঁ, আপনারা যদি শ্রীরূপের চ্যানেল দেখে না থাকেন তাহলে ডেফিনেটলি চেক আউট করুন স্কেরি টেলস। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের থার্সডে স্পেশাল মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো শ্রীরূপ। হ্যাঁ বলো। ভাই, তোর সাথে এর আগে আমরা একটা রেকর্ডিং করেছিলাম যেখানে তুই আর ইভান ছিলি। আমাদের বর্ধমানের বাড়ি রিলেটেড সেই রেকর্ডিংটা ছিল এবং সেখানে যে এক্সপিরিয়েন্সটা ঘটেছিল সেটা তুই জানিয়েছিস, ঠিক আছে? বার্থডে আজকে ঘুরতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স তোমার দেশের বাড়িতে হয়েছিল এক্স্যাক্টলি, এবং তার এফেক্টও মোটামুটি ছিল, মানে ফিরে এসে আমায় বেশ ভুগতে হয়েছে। তাই না? মানে শরীর খারাপ হয়েছিল, মানে ওই হেলথ ইস্যুস রিলেটেড আর কি। এফেক্টটা রয়ে গেছিল 1 সপ্তাহ মতো আর কি আমার উপর। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে তোর সাথে কথা বলছি বা বলতে চলেছি, মানে সেটা এতটাই পিকিউলিয়ার, এমন এমন জিনিস সেখানে ঘটেছে। টু বি অনেস্ট, যখন তুই বলছিলি আমি সেটা ভাবতেও পারিনি যে এতটা এক্সটেন্ডে এরকম ব্যাপারটা ঘটেছে। বেশ পুরোনো রেকর্ডিংয়ের কথাও আমার মনে পড়ে যাচ্ছিল, বেশ একটা নস্টালজিয়াও রয়েছে এই হন্টিংসগুলোর সাথে। কি ঘটেছিল শ্রীরূপ, একদম শুরু থেকে জানতে চাই। কি ঘটেছিল একদম প্রথম থেকে শেয়ার কর, কি ঘটেছিল? এই ঘটনাটা আগের বছর আমার বন্ধুদের সাথে হয়েছিল। সায়ন বলে একটা ছেলে আছে, আমার স্কুল ফ্রেন্ড। ওরা আগের বছর কোচিং থেকে 6জন পুরুলিয়া বেড়াতে গেছিল, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সেখানে ওদের সাথে কেসটা ঘটে। আর শুনে খুব অদ্ভুত মনে হবে, মানে কোনো উত্তর তুমি খুঁজে পাবে না, ঠিক আছে? আচ্ছা, মানে অনেক সময় মৃত্যুর পরেও মানুষের অতৃপ্ত আত্মা ফিরে এসে তাদের মৃত্যুর কারণ বা যার জন্য তার মৃত্যু ঘটেছে সেটা আমাদের জানাতে চায়। তো কাইন্ড অফ সেরকমই একটা এক্সপিরিয়েন্স আমার বন্ধুদের সাথে হয়েছিল এই কেসটায়। আমি সেবার ওদের সাথে ওদের ট্রিপটায় যেতে পারিনি। মোটামুটি অনেক ট্রিপই আমরা একসাথে করেছি, বাট পার্টিকুলার ওই ট্রিপটাতেই আমি ওদের সাথে ছিলাম না। আর আমার সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, মানে কোনো জায়গায় এরকম কোনো প্যারানর্মাল কেস ঘটলে আমার ফিল হয় যেন কোনো একটা ডিভাইন এন্টিটি রয়েছে যে আমাকে যেন আটকে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মানে প্রোটেক্ট করছে কাইন্ড অফ, মানে কিছু না কিছু বাধা এনে দিচ্ছে যার জন্য আমার সেখানে যাওয়া হচ্ছে না বা কোনো কারণে আটকে যাচ্ছি, এরকম কেস হয়। তো আমার মনে হয় আমি ওই ট্রিপটায় যেতে পারিনি, তার একটা রিজন এটা হতে পারে, নইলে আমি ওদের সাথে এই এক্সপিরিয়েন্সটায় থাকতাম। এই ঘটনাটা আগের বছর এরকমই আর কি সময়, নভেম্বর মাস চলছে এবং শীতের সময় আর কি, এবং ঠান্ডা আর কি সদ্য পড়া শুরু হয়েছে, সেরকম সময় আর কি হয়েছিল। ওরা কোচিং থেকে 6 বন্ধু, সৌরভ, সায়ন, পলাশ, রনিত, আর তার সাথে ওদের 2জন বান্ধবী পরমা আর ঈশিতা, ওরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়েছিল।
ঠিক আছে, এবার ঘুরতে যাওয়ার জন্য ওদের তো মানে কোনো ট্যুর এজেন্সির হাত ধরে তো যায়নি, ওরা নিজেরাই আর কি ঘুরতে গেছিল। তো একটা ওখানকার আর কি হোটেল ওটা বুক করেছিল অনলাইন থেকে, গুগল সার্চ করে, যে ওই অযোধ্যা পাহাড় এরিয়ায় কি হোটেল রয়েছে সেটা গুগলে সার্চ করেছিল, এই হোটেলটা খুঁজে পেয়েছিল। আর সেই হোটেলটার নাম নিতে পারছি না, বুঝতেই পারছো। ঠিক আছে, সেই হোটেলেই আর কি এক্সপিরিয়েন্সটা হয় ওদের সাথে। আর মানে খুব অদ্ভুত, আর তার সাথে মারাত্মক ভয়েরও ঘটনাটা শুনলেই তুমি বুঝতে পারবে। ওরা প্রথম দিন এখান থেকে যায়, গিয়ে ওদের প্ল্যানটা ট্রিপের এরকম ছিল যে এখান থেকে যাবে, গিয়ে হোটেলে উঠবে, উঠে একটু রেস্ট ফেস্ট নিয়ে সেদিন আর কি বেরিয়ে মোটামুটি পুরো দিন গোটা ঘুরবে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, ওই এরিয়ায় যেসব আর কি তোমার ভিউ পয়েন্ট রয়েছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, গড়পঞ্চকোট, মার্বেল লেক, দারুণ দারুণ জায়গা পুরুলিয়া ওখানে ঘোরার রয়েছে। তো সেগুলো ঘুরে তারপরের দিনে আর কি সকালবেলা আর কি ব্যাক করবে ট্রেনে। একটা ছোট শর্ট ট্রিপ আর কি বলতে পারো। সেই ট্রিপে গিয়েই কেসটা ওদের সাথে হয়। কি হয়েছিল একটা? কেসটা বলতে তোমার, ওরা ওখানে সেফলি আর কি পৌঁছেছে, কোনো প্রবলেম হয়নি, একদম নর্মাল ট্রিপ আর কি। দিনের বেলা প্রচুর আর কি ঘুরেছে, ফাটিয়ে মজা করেছে, দারুণ আর কি কাটিয়েছে ট্রিপটা। ঠিক আছে, এবার ট্রিপ কাটিয়ে টায়ার্ড হয়ে হোটেলে ফিরেছে সন্ধেবেলা। সেখান থেকে ঘটনাটা শুরু হচ্ছে। সন্ধেবেলা ওরা মোটামুটি দুটো রুম বুক করেছিল, যেহেতু দুজন মেয়ে ওদের সঙ্গে ছিল, পরমার ঈশিতা। তো দুজন মেয়ের জন্য একটা আলাদা রুম, আর সৌরভ, সায়ন, পলাশ আর রনিত, এরা চারজন একটা রুমে থাকবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ। এবার ঘটনা হচ্ছে সন্ধেবেলা সৌরভরা একটা রুমে আর কি ছিল, ওরা চার বন্ধু আর কি, চারটে ছেলে, সৌরভ, সায়ন, পলাশ আর রনিত। আর পাশের রুমে পরমা আর ঈশিতা ছিল। ওরা এবার যেহেতু শীতকাল আর কি, ঠান্ডা পড়েছে বেশ, তাছাড়া একটু মশাও মোটামুটি ছিল, তাই জন্য দরজা জানলা বন্ধ করেই ওরা চারজন আড্ডা মারছিল বেশ দিব্যি, যেমন আর কি এরকম ট্রিপে হয়, হই হুল্লোড়, ঠাট্টা, মজা সবই চলছে। এবার ঘটনাটা শুরু হচ্ছে, ওই আড্ডা মারতে মারতে ওদের ফিল হয় হঠাৎ করে ঘরের ভেতরের যে বাতাস সেটা যেন হঠাৎ ভারী হয়ে গেছে প্রচণ্ড। মানে ভারী মানে কিরকম বলছি, ধরো ঘরের মধ্যে তোমার ধোঁয়া ফোঁয়া যদি জ্বালানো হয় তাহলে দেখবে তোমার একটা শ্বাসকষ্টের প্রবলেম হয়, নিঃশ্বাস নিবে না। মানে শ্বাস নিতেই অসুবিধা হয়। হ্যাঁ, আস্তে আস্তে ওরা এটা ফিল করছে যে ওই ঘরের এয়ারটা যেন ওদের মানে খুব একটা মানে নিঃশ্বাস নেওয়ার জন্য খুব একটা ভালো নয়, যেন খুব ভারী হয়ে গেছে, ওরা শ্বাসকষ্টে আর কি ভুগছে। কিন্তু ওদের চারজনের কারোরই কোনো রকম মানে ব্রিথিং রিলেটেড আর কি কোনো প্রবলেম নেই। মোটামুটি সবাই আর কি ফিজিক্যালি যথেষ্ট ফিট, ইয়াং ছেলে, 20-22 বছর বয়স তাদের। ঠিক আছে, এরকম হওয়ার কথা নয়। হঠাৎ করে দেখছি ঘরের হাওয়া ওরকম টাইপের হয়ে গেছে, মানে ওরা নিঃশ্বাস নিতে ওদের বেশ কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। মানে প্রথমে ওরা অতটা খেয়াল করেনি, আড্ডা মারছে, গল্প করছে, কেনই বা খেয়াল করতে যাবে। আর ঘরের মধ্যে ওরকম কোনো ধূপ ধুনো জাতীয় কিছু দেওয়াও হয়নি যে শ্বাসকষ্ট হবে। ওরা ফিল করছে ওরমভাবে ওদের হঠাৎ করে শ্বাসকষ্ট হতে শুরু করেছে। সেটা হঠাৎ করে এমন জায়গায় যায়, আস্তে আস্তে বাড়তে বাড়তে ওরা চারজন ঠিক করে একটু বাইরে বেরিয়ে, যেহেতু দোতলায় ওদের রুমটা ছিল, রুমের বাইরে বেশ সুন্দর একটা ব্যালকনি মতো আছে। ঠিক আছে, ওরা তখন ডিসাইড করে যে রুম থেকে বেরিয়ে একটু ব্যালকনিতে হাওয়া টাওয়া খেয়ে আসবে, রুমের মধ্যে ভাল লাগছে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার কেসটা হচ্ছে, চারজন যে রুম থেকে বেরোবে দেখবে, এবার বন্ধুদের মধ্যে থাকলে একটু ল্যাথখোর থাকে কয়েকজন, তো মানে আমার কথা আর কেনই বা বলো, ল্যাডই তো জীবন। যাই হোক, তারপর তো ঠিক করে রুমের বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসবে ব্যালকনি থেকে। এই করতে গিয়ে সৌরভ রুমের বাইরে বেরিয়েছে, জাস্ট মানে রুমের বাইরে বেরিয়েছে, বাকি তিনজন মানে সায়ন, পলাশ আর রনিত রুমের মধ্যে রয়েছে। হঠাৎ করে যেটা হয়, আচমকা সৌরভ রুমের বাইরে বেরোতেই ঘরের দরজাটা
দম করে বন্ধ হয়ে যায়। আচ্ছা। হাওয়া চলছিল না জোরে, যে হাওয়ার ধাক্কায় দরজাটা ওরকম দরাম করে বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায়। সৌরভ বাইরে একা ব্যালকনিতে তখন, আর ঘরের ভেতরে সায়নরা 3জন রয়েছে। সৌরভ তখন বাকিদেরকে বাইরে আসার জন্য ডাকে, দরজায় বারবার ধাক্কা দেয়, ওদের নাম ধরে ডাকে। কিন্তু সৌরভ ওরম বারবার ডাকাডাকি করার পর একটা জিনিস খেয়াল করে, যে ওর গলার আওয়াজ যেন রুমের ভেতর অব্দি যাচ্ছে না। মানে ও যে অত দরজা ধাক্কাচ্ছে, অত যে ডাকাডাকি করছে, ভেতর থেকে রুমের কারুর কোনো রেসপন্স আসছে না। এটা তো খুবই অস্বাভাবিক। খুবই অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক। আর দরজাটা লকও হয়নি, নর্মালি হাওয়ায় বন্ধ হয়ে গেছে। ও বারবার দরজার যে হাতল হয়, একটা দেখবে হাতল ঘোরালে লক হয় যে দরজার সিস্টেমের, ওই দরজা ওই লকটা ঘুরিয়ে দেখছে লক হয়নি, দরজা দরজা খোলা রয়েছে। ও দরজাটা খুলতে পারছে না সৌরভ কিছুতেই। আর রুমের ভেতরে ও শুনছে দিব্যি বাকিদের আওয়াজ, কিন্তু রুমের ভেতর থেকে শোনা যাচ্ছে। রুমের ভেতরে যারা ছিল তারা দিব্যি সৌরভ শুনতে পাচ্ছে, গল্প করছে, আড্ডা মারছে, ছ্যাবলাও মারছে, বাট তারা সৌরভের গলার আওয়াজ শুনতে পাচ্ছে না। মানে ওরা এত ডাকাডাকিতেও ওরা ইনডিফারেন্ট পুরো। হ্যাঁ, মানে শুধু গলার আওয়াজ নয়, সৌরভ রীতিমতো দরজা ধাক্কাচ্ছে, যে ধাক্কায় মানে দরজা ভেঙে যাবে হয়তো, তাতেও বাকিদের কোনো হুঁশ নেই, বাকিটা শুনতে পাচ্ছে না। তারপর বাকিরাও কিছুটা সময় পরে এসে দরজা ধাক্কায়, দরজা খোলার চেষ্টা করে। অদ্ভুত ব্যাপার, বাইরে থেকে এবার এবং ভেতর থেকে ওরা যেটা দেখে, দরজাটা লক হয়নি, জাস্ট নর্মালি বন্ধ হয়ে গেছে একটা অদ্ভুতভাবে, কোনো হাওয়াও চলেনি, বাট এমন শক্তভাবে আর কি দরজাটা আটকে গেছে, খোলা যাচ্ছে না দরজাটা। কিন্তু হোপফুলি কিছুক্ষণ পরে আবার অদ্ভুতভাবেই একটা ঠেলা দিতেই দরজাটা খুলে যায়। তার আগে ধাক্কাধাক্কি করেছে পুরো ভেতর। তার আগে অনেক ধাক্কাধাক্কি করেছে। বাইরে থেকে সৌরভ প্রথমে করেছে, বাকিরা বাইরে এসে বলছে তারা নাকি সৌরভের গলার বা দরজা ধাক্কানোর কোনো আওয়াজই শুনতে পায়নি। আর ঘরের মধ্যে ওই যে একটা জমাট ভাব তৈরি হয়েছিল, ঘরের যে বাতাস ভারী হয়ে গেছিল, সৌরভ বাইরে যাওয়ার পরেই সেই ব্যাপারটা নর্মাল হয়ে যায়। তাই জন্য বাকি 3জন ক্যাশ হয়ে ল্যাদ খেয়ে বাকিরা আড্ডা মারতে শুরু করে দিয়েছিল। কিন্তু তার মাঝে তারা সৌরভের অত ডাকাডাকি, দরজা ধাক্কানো কিছুই শুনতে পায়নি। বুঝতে পারছো কেসটা? এবার এইসব কেসে অনেকটা তখন রাত হয়ে যায়, মোটামুটি ডিনারের টাইম হয়ে গেছে। বেসিক্যালি রুমের মধ্যে একটা জগৎ, রুমের বাইরের জগৎ তো কমপ্লিটলি ডিফারেন্ট, যেটার মধ্যে কোনো কানেক্টিভিটিই নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তাও পুরোপুরি ডিফারেন্ট বলতে পারবো না, কারণ সৌরভ কিন্তু রুমের ভেতর থেকে বাকিদের আওয়াজ কিন্তু বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে, কিন্তু রুমের ভেতরে যারা আছে তারা বাইরের আওয়াজ শুনতে পাচ্ছে না। এমনকি দরজা ধাক্কাচ্ছে, তার যে দরজায় একটা ভাইব্রেশন, কিছুই তারা ফিল করেনি বা দেখেনি। ওকে, এখানে হলো প্রথম কেসটা। এরপর এইসব কেসে অনেকটা রাত হয়ে যায় ওদের, এইভাবে আটকা পড়ায়। তারপরে দেখে ওরা যে মোটামুটি ডিনারের টাইম হয়ে গেছে। ওরা 4জন তখন আর দেরি করে না, বাইরে বেরিয়ে পরমা ঋষিতার সাথে মিট করে করে খেতে যায়, ডিনার করতে যায়। এবার ডিনার করতে গেলে ডেফিনেটলি হোটেলের রুম থেকে বেরোলে সবাই হোটেলের রুম একদম লক টক করেই যায়। ওরাও সেই রকম রুমটা লক করেই গেছিল। এবার যে হোটেলে ওরা উঠেছিল সেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ওরা মানে পাশেই একটা লোকাল মোটামুটি ধাবা মতো যে হয় জায়গা, সেখানে ডিনার করে এবার ফিরেছে। পরমা ঋষিতা পাশের রুমে চলে গেছে, আর সৌরভরা ওদের রুমটায় গেছে। এবার গিয়ে দরজার লকটা খুলে ঘরের ভেতর যেই ঢুকে লাইটটা জ্বালিয়ে দেখছে রুমের ভেতর ফোঁটা ফোঁটা
রক্ত বয়ে রয়েছে, রুমের মধ্যে কি পড়ে আছে? ফোঁটা ফোঁটা রক্ত। আর রক্তটা কিরকম রক্ত বলো তো তোমার? কিরকম? পিরিয়ডস চলাকালীন কোনো মহিলা যদি প্যাড ইউজ না করে তাহলে যেরকম ফোঁটা মোটা রক্ত পড়ে, ঠিক এক্স্যাক্টলি সেই রকম রক্ত রুমের ভেতর পড়েছে। আর শুধু পড়েনি একটা জায়গায়, সেটা একটা লাইন টাইপের ক্রিয়েট করেছে, মানে রুমের টপ 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 করে পড়তে 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 হ্যাঁ পড়তে গেছে। এবার রুমের ভেতর ঢুকে ওরা দেখছে রুমের ভেতরই ওদের অ্যাটাচ একটা বাথরুম রয়েছে। সেই বাথরুমের যে তোমার সিট, সেই সিট থেকে ওই ফোঁটা ফোঁটা রক্তের দাগটা শুরু হয়েছে, পুরো রুমের ভেতর দিয়ে এসে ব্যালকনিতে এসে রেলিংয়ের ধারে গিয়ে ওই দাগটা আর নেই। আচ্ছা, মানে কাইন্ড অফ কিরকম বলছে ব্যাপারটা, যেন কোনো পিরিয়ডস চলা কোনো মহিলা বাথরুম থেকে বেরিয়ে ঘর দিয়ে এসে ব্যালকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে তারপর জাস্ট ফ্যানিশ। ওকে তো ওকে। রক্তের দাগটা যেরকম ভাবে পড়েছিল সেটা এটাই ইন্ডিকেট করছে, কিন্তু রুমটা তো পুরোপুরি লক ছিল। তাহলে বাথরুমের ভেতরে কেউ ওই রকম মহিলা ঢুকলোই বা কি করে? আর ওই রকম রক্তের দাগ ওরকম অদ্ভুতভাবে এসে রেলিং এর কাছে এসে মিলিয়ে বা গেল কি করে? মানে কোনো মানুষ তো ওরকম ভাবে করতে পারে না। মানে সে কি রেলিং থেকে ঝাঁপ দিয়েছে নাকি যে তারপর রক্তের দাগটা পুরোপুরি মিলিয়ে যাবে? আর ওদের সাথে যে দুজন মেয়ে ছিল, পরমা আর ঈশিতা, তাদের দুজনের পিরিয়ডস চলছিল না তখন। আর মোটামুটি শীতের সময় গেছে, তো যথেষ্ট আর কি শীতের জামা কাপড় বোঝই যেরকম ক্যারি করে, তো তাতে ওইভাবে রক্ত পড়া সম্ভব নয়। মানে এই জামা কাপড়ের মধ্যেই আর কি জিনিসটা থেমে যাবে, এইভাবে ব্লাডটা পড়বে না, ওটার কথা নয়। এটা হলো ঘটনা। ওরা তখন পাশের ঘরে গিয়ে পরমা ঈশিতাকে ডাকে, ডেকে পুরো কেসটা আর কি দেখায়। ওদের দুজনেরও জিনিসটা খুব অদ্ভুত লাগে, সম্ভব নয় এটা। একটা লকড রুমের ভেতর ঢুকে কে ওরকম ভাবে এ করবে? আর কেনই বা করবে? ওদের হ্যাঁ, আর পরমা ঋষিতা তো সৌরভদের সঙ্গেই ছিল, একসাথে ডিনার করতে বেরিয়েছিল। সে সময় এটা করা সম্ভব নয় কোনোভাবেই। এটা হলো সেকেন্ড কেস। তারপরে এবার যেটা হয়, ওরা তখন জিনিসটাকে নিয়ে আর বেশি মাথা ঘামায়নি, যদিও মনের মধ্যে একটা খটকা ওদের ঢুকে গেছিল অলরেডি। তো এবার রাতের শোয়ার সময় সৌরভরা চারজন ওই রুমে শোয়ে, আর পরমা ঋষিতা পাশের রুমে। এবার শুয়ে শুয়ে যেরকম আমরা ছেলেরা করি না, ফোন ঘাঁটি, সেরকম আর কি ঘাঁটছিল। ঘাঁটতে ঘাঁটতে দেখে ফোনে কোনো নেটওয়ার্ক আসছে না। ওরা খুব আর কি বোর হয়ে যায়, তো নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প টল্প করে, আড্ডা ফাড্ডা বাড়ে, তারপর শুয়ে পড়ে। আচ্ছা। শুয়ে পড়ার পরে হঠাৎ করে মোটামুটি রাত্রি তখন 2টো হবে। আচ্ছা। রাত্রি 2টো নাগাদ ওদের ফোনগুলো তো খোলা ছিল, ওদের মধ্যে সৌরভের ফোনে একটা কল ঢোকে আননোন নাম্বার থেকে। রাত 2টোর সময়? হ্যাঁ, রাত্রি 2টোর সময় কল ঢোকে। সৌরভ ফোন থেকে উঠে পড়ে ওই ফোনের রিং বাজার আওয়াজে, উঠে এবার কলটা রিসিভ করে। কলটা রিসিভ করতেই ও ফোনের অন্য দিক থেকে একটা মেয়েলি ভয়েস সৌরভকে বলছে, হ্যালো, আপনি কে বলছেন? সৌরভ উত্তর দেয়, আমি সৌরভ বলছি, আপনি কে? সে, আমি রিয়া বলছি। রিয়া? হ্যাঁ, আমি রিয়া বলছি, আমি না হারিয়ে গেছি, আমায় একটু খুঁজে দেবেন প্লিজ। কি বলছিস ভাই? এই জিনিসটা প্রথমে সৌরভের সাথে হয়। ও
ও আর দেখে ফালতু হয়তো রাতের বেলা কেউ মজা করার জন্য এরকম প্র্যাঙ্ক করার জন্য কল টল করছে। সৌরভ জিনিসটা প্রথমে পাত্তা দেয় না, ও কলটা কেটে শুয়ে পড়ে। এরপরে নেক্সট কেসটা হয় সায়নের সাথে। ওর ফোনেও সেম ভাবে ওই সেম নাম্বার থেকে কল আসে, আর যে কল করে সেও প্রথমে কল করে ওর নাম জানতে চায়। জানার পর বলে, আমি রিয়া বলছি, আমি না হারিয়ে গেছি, আমায় একটু খুঁজে দেবেন প্লিজ। সায়নও তখন বিরক্ত হয়ে যায়, সৌরভের কেসটা আগে শুনেছে ও। তারপরে এই সেম জিনিস পলাশের সাথে হয়, রনিতের সাথে হয়, কোনো একটা মেয়ে, মানে তারপর যেটা হয় কোনো একটা নাম্বার নয়, বিভিন্ন রকম নাম্বার থেকে ফোন আসছে চারজনকে কেউ যেন বিভিন্ন রকম নাম্বার থেকে ফোন করছে, আর ওই সেম ভয়েস ফোন করে বলছে, হ্যালো আপনি কে বলছেন? আমি না রিয়া বলছি, আমি হারিয়ে গেছি, আমায় একটু খুঁজে দেবেন প্লিজ, আমার খুব ভয় করছে, আমায় প্লিজ খুঁজে দিন, আমি আর পারছি না, আমায় প্লিজ খুঁজে দিন আপনি। আচ্ছা, ওদের চারজনকে কন্টিনিউয়াসলি বিভিন্ন নাম্বার থেকে ফোন করা হচ্ছে, আর ফোন করে এই সেম একটা মেইলি ভয়েস ওদেরকে এই কথাটা বলছে বারবার। এবার এত অবধি না হয় ঠিক ছিল, তারপরে যেটা হয়, ওদের চারজনের ফোনে একই সময় চারটে ডিফারেন্ট নাম্বার থেকে ফোন আসে, আর চারজনকে সেম ভয়েস ওই সেম কথা বলছে, আমি রিয়া বলছি, আমি হারিয়ে গেছি, আমায় খুঁজে দিন প্লিজ। এটা একসাথে হচ্ছে পুরো? একসাথে তারপর কল এসছে, মানে জিনিসটা খুব ইরিটেটিং পর্যায়ে চলে গেছে। তারপর ওরা খেয়াল করে যে ওদের ফোনে তো কোনো নেটওয়ার্ক ছিল না, যে জন্য ওরা বিরক্ত হয়ে গিয়ে ফোন না ঘেঁটে শুয়ে পড়েছিল। তাহলে কলটা আসছে কি করে? ওদের ফোনে কোনো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক নেই তা সত্ত্বেও কল আসছে, কি বল? হ্যাঁ, নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও ফোনে কল আসছে, আর যে কল করছে সে কল করে ওরকম অদ্ভুত রকম কথা বলছে ওদেরকে, যে আমি রিয়া বলছি, আমি না হারিয়ে গেছি, আমার খুব ভয় করছে, আমায় প্লিজ খুঁজে দিন। আর তার সাথে যেটা হয়, ঘরের ভেতরের বাতাসটা আবার ভারী হতে শুরু করে। মানে ওদের আবার হচ্ছিল। হ্যাঁ, প্রথমে যেটা হচ্ছিল সন্ধেবেলায়, সেটা আবার ওই রাত 2টোর সময় আবার কন্টিনিউ হয়। ঘরের হাওয়া আবার ওরকম ফ্যাপসা গুমোট মতো হয়ে যায়। ওদের না তখন মানে জিনিসটা কোথাও কি স্ট্রাইক করে যে না, একে তো প্রথমবার ওরকম দরজা আটকে যাওয়া, ঘরের হাওয়া ওরকম গুমোট হয়ে যাওয়া, তার সাথে ওরকম অদ্ভুতভাবে রক্তের দাগ, তার সাথে আবার রাতে শোয়ার সময় এরকম অদ্ভুত নাম্বার থেকে বারবার কল করে এই এক কথা। ওদের তখন মনে হয় কিছু একটা কেস রয়েছে। আচ্ছা, তারপর? তারপর ওরা চারজনে ডিসাইড করে যে আর ওদের রুমে নয়, কিছু একটা ওদের রুমে প্রবলেম রয়েছে। ওরা তাই জন্য ঠিক করে যে না, পাশের রুমে পরমার ঈশিতার সাথে কোনো মতে আর কি রাতটা একটু অ্যাডজাস্ট করে নেবে, একটা রাতের তো ব্যাপার, আর কি দরকার, বেকার কিছু একটা হচ্ছে। মোটামুটি সবাই আর কি, ওরা আর কি সায়েন্সের স্টুডেন্ট, তো বিজ্ঞান মনস্ক বলতে পারো, কোনোভাবেই আর কি কুসংস্কারে বিশ্বাসী নয়, নাস্তিক চূড়ান্ত। কিন্তু তা সত্ত্বেও যেটা হচ্ছে সেটার তো কোনো ব্যাখ্যা ওরা খুঁজে পাচ্ছে না। ওরা তাই জন্য ঠিক করে যে চারজন রাতটা কোনো মতে ঈশিতাদের ঘরে কাটিয়ে দেবে। তাই জন্য ওরা রুম থেকে বেরিয়ে ঈশিতাদের রুমে যায়। ওরা তখন ঘুমোচ্ছিল, ঈশিতারা কিন্তু দিব্যি ঘুমোচ্ছে, ওদের সাথে কিছু কিন্তু হয়নি, ওরা নর্মালি রয়েছে। আচ্ছা, ওদেরকে দরজা ধাক্কা হাক্কা দিয়ে ঘুম থেকে ডাকে, ডেকে তুলে বলে যে আমাদের ওই রুমে কিছু প্রবলেম আছে বলে এক এক করে ঘটনাগুলো ওদেরকে বলে। তো বলতে ঈশিতারা বেশ আর কি ভয় মতো আর কি পেয়ে যায়। তখন ওরা
একসাথে ওই রুমেই আর কি থাকে। এবার বিছানা ছোট, একটা ডাবল বেডের রুম, সেখানে 4 জন তো শুতে পারবে না। ঠিক করে যে ঠিক আছে, এত কিছু যখন রাতে হয়েছে তখন আর দরকার নেই, আমরা আড্ডা মেরে রাতটা কোনো মতে কাটিয়ে দেবো। একটা রাতের তো ব্যাপার, সকালবেলা ট্রেনে করে সেই তো আর বাড়ি ফিরেই যাব, চাপ নেই কোনো। তখন ওরা দিব্যি আড্ডা ফাড্ডা মারছে। ভাই একটা কথা বল, ওরা কি এক রাতের জন্যই গেছিল? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা গিয়ে পৌঁছেছে হোটেলে, জাস্ট তোমার লাগেজ রেখে একটু হালকা রেস্ট ফেস্ট নিয়ে সকালে ঘুরেছে, ঘুরে আচ্ছা। রাতটা কাটিয়ে পরের দিন সকালে আবার একদিনের ট্যুর আর কি, ছোট করে। এবার ওরা আড্ডা মারছে, হঠাৎ করে ঈশিতার ফোনে না চার্জ শেষ হয়ে গেছিল। আর ঈশিতার ফোনের যে চার্জারটা, সেটা ওই সৌরভদের রুমেও ফেলে এসেছিল সকালেই। আর সারাদিন অত ঘোরাঘুরির মধ্যে আর খেয়ালও নেই, ফোনটা আর চার্জও দেওয়া হয়নি। আর ঈশিতার যেটা কেসটা হয়েছে নেটওয়ার্ক ইস্যুর জন্যই আর কি, আরও ওর বাড়িতে কোনো কল করে কিছু জানানো হয়নি। মানে সকালবেলা যে বাড়িতে একটা খবর দেবে যে সেফলি ওরা পৌঁছে গেছে, কোনো প্রবলেম হয়নি, মানে ফোনে চার্জ না থাকলে তো জানাতে পারবে না, ফোনে নেটওয়ার্কও নেই কারোর। তো ভাবে যে ফোনের চার্জারটা পাশের রুম থেকে আনবে ঈশিতা। তাই জন্যে বাকিরা কিন্তু ঈশিতাকে বারণ করেছিল, যাস না ওই রুমে, এত কিছু আমাদের সাথে হয়েছে। সৌরভরা বারবার ঈশিতাকে বারণ করেছিল, যাস না, কিন্তু ঈশিতা শোনে না। ও নাস্তিক মানুষ, ওর বন্ধুদের সাথে কেসটা হয়েছে তা সত্ত্বেও ও বিশ্বাস করতে পারেনি। তো বলে ওসব কিছু হবে না, জাস্ট চার্জারটা নিয়ে আসবো, কতক্ষণ লাগবে, 3 সেকেন্ডের ব্যাপার, একটা পাশের রুম থেকে চার্জার আনবো। মানে ঈশিতা পাশের রুমে যায়, একাই যায় পাশের রুমে। আর সৌরভরা যখন ওই রুমটা ছেড়ে বেরিয়ে এসছিল, তখন রুমের ভেতর আলো জ্বালিয়ে এসছিল। ঈশিতা গিয়ে সে চার্জার আনতে, বাকিরা সবাই ওয়েট করছে ওর জন্য। একটা চার্জার পাশের রুম থেকে আনতে কতক্ষণ সময় লাগতে পারে বলো? 3-4 মিনিট। ম্যাক্সিমাম 3-4 মিনিট। তো প্রায় 15 মিনিট মতো কেটে যায়, ঈশিতা আর ফিরছে না। ফিরছে না? না, ঈশিতা আর ফিরছে না পাশের রুম থেকে। তখন ব্যাপারটা কি দেখার জন্য সৌরভ বেরোয়, পাশের রুমটায় যায়। বাকিরা তখন ঈশিতাদের রুমটাতেই ছিল। বাকিরা শুনতে পায় সৌরভ পাশের রুমে গিয়েই মানে প্রচন্ড ভয়ে একটা চিৎকার করে ওঠে। আচ্ছা। তখন বাকিরা তরবর করে ঘর থেকে বেরিয়ে পাশের সৌরভদের রুমটায় চলে যায় কেসটা কি দেখার জন্য। দেখে যে সৌরভ মানে ভয়ে চিৎকার করছে, আর এই রুমের ভেতর ওরা যে আলোটা জ্বালিয়ে রেখেছিল, হরর সিনেমায় আমরা যেরকম একটা খুব দেখি যে লাইট তোমার ফ্লিক করছে, লাইট ফ্লিকার এফেক্ট একটা দেয়া হয়, এক্স্যাক্টলি সেরকমভাবে ঘরের টিউবলাইটটা জ্বলছে নিচ্ছে। আচ্ছা আচ্ছা। আর ঈশিতা ওই আলোতে ঘরের ভেতরে একটা ডাস্টবিন মতো ছিল, সেই ডাস্টবিনের সামনে সমস্ত জামা কাপড় খুলে পুরো আর কি নগ্ন হয়ে বসে আছে উভয়ে। আর উভয়ে বসে কান্নাকাটি করছে প্রচন্ড। কি বলছিস রেরূপ? হ্যাঁ, আর শুধু কান্নাকাটি করছে না, ডাস্টবিনের ভেতরে কিছু মাংসের হাড় ওরা ফেলেছিল। সকালবেলায় আর কি গাড়িতে ওরা চিকেন পকোড়া ফকোড়া খেয়েছিল, তো একটা প্যাকেটের মধ্যে সেই পকোড়ার যে ওয়েস্ট হয় আর ফেলে রেখেছিল, সেটা আর ফেলা হয়নি, ওরা সঙ্গে করে নিয়ে এসে ওই হোটেলের রুমের ডাস্টবিনে ফেলে রেখেছিল। সেই প্যাকেটটা বের করে ঈশিতা পুরো মেঝের ওপর আর কি হাড়গোড়গুলো ছড়িয়ে দিয়েছে। দুটো হাত ঈশিতার পুরো আর কি রক্তে ভেজা একদম। দুটো হাত রক্তে ভেজা? হ্যাঁ, দুটো হাত পুরোপুরি রক্তে ভেজা।
আর সেই হাত দিয়ে ঈশিতা ওই হাড়গোড়গুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এ বাবা! হ্যাঁ, আর তার সাথে ওর চোখগুলো পুরো একদম লাল টকটক করছে একদম। প্রচন্ড চোখ, রগড়ে নিলে যেরকম মানুষের আর কি চোখ হয়, হুম 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 সেরকম চোখ দু চোখ দিয়ে একদম মানে কান্নার জল ভেসে যাচ্ছে। তার সাথে কি একটা মানে ভাষায় কিছু একটা বলছে, বিড়বিড় করে বলছে, কান্নাকাটি করছে, আর ওই হাড়গোড়গুলো চিবিয়ে খাচ্ছে। তারপর বাকিরা ঈশিতাকে ডাকাডাকি করে, মানে ছেলেরা যেহেতু ছিল ওরা একটু প্রথমে লজ্জা পায়, বাট কোনো তো আর উপায় নেই এই সিচুয়েশন থেকে বেরোনোর। পরমা ঘরের ভেতর যায়, ঈশিতাকে কাঁধে হাত রেখে ডাকার চেষ্টা করে, কিন্তু হাতটা দিতেই পরমা জাস্ট ছিটকে আসে। ছিটকে এসে ও বলে যে ঈশিতার গা নাকি ভয়ঙ্কর রকমের গরম, আগুনের মতো, মানে পুড়ে যাবে হাত, এরকম টেম্পারেচার ওর বডির। বিভৎস জ্বর তার মানে। হ্যাঁ, বিভৎস ওরকম। বাকিরা মানে ওখানেই জাস্ট হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছে। আর ফোন করে যে কাউকে ডাকবে তারও মানে কোনো রকম নেই। প্রথমত একে তো অচেনা জায়গায় গেছে, কাউকে চেনেও না, তাও বা কাউকে যে কল করবে তারও কোনো ওখানে সুবিধা নেই, কারণ সবার ফোনে নেটওয়ার্ক নেই, চার্জও মোটামুটি শেষ। কি করবে সবাই, হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে জাস্ট। তারপরে যেটা ঈশিতা করে, একটা অদ্ভুত পাগলামি করে, যেটা আগে করছিল সেটাও নর্মাল নয়, বাট এটা একদম এক্সট্রিম লেভেলে। ও হঠাৎ করে ওই থেবড়ে যে বসেছিল সে অবস্থা থেকে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে ঘরের একটা দেয়ালের দিকে চলে যায়। দেয়ালের দিকে গিয়ে, মেয়েদের হাতের নখ একটু লম্বা হয় জানো, নেল পালিশ করে আর কি তোমার সাজার জন্য লম্বা রাখে, হাতের ওই নখ দিয়ে দেয়ালের যে রং ছিল তার উপর আঁচড়াতে শুরু করে। মানে জাস্ট পাগলের মতো দেয়ালে আঁচড়ে যাচ্ছে পুরো ঘর জুড়ে। আর বাকিরা হতভম্ব হয়ে জাস্ট দেখছে। রনিত আর পলাশ তো ওখানে অনেক কান্নাকাটি জুড়ে দিয়েছে ভয়। এরকম কোনো কেস মানে কোনোদিন যে হবে সেটা ভাবতে পারিনি। স্বাভাবিক ভাই। হ্যাঁ, তারপরে যেটা হয়, ওই দেয়ালে যে আঁচড়গুলো ঈশিতা কাটছিল, সবাই খেয়াল করে ওই আঁচড়গুলো কোনো র্যান্ডাম আঁচড় নয়। আচ্ছা, দেয়ালে আঁচড় কেটে ঈশিতা কিছু একটা লেখার চেষ্টা করছে। লেখার চেষ্টা করছে? হ্যাঁ, মাঝখানে পরমা বুঝতে না পেরে একবার আটকাতে গেছিল, কারণ মানে এমন পাগলের মতো আঁচড়াচ্ছে যে মানে তোমার হাতের আঙুল থেকে নখ ফোক আর কি জাস্ট তোমার উঠে যাচ্ছে এরকম ভাবে, মানে আঙুল হাত দিয়ে রক্ত বেরোচ্ছে লিটারেলি। কিন্তু তা সত্ত্বেও পাগলের মতো দেয়ালে আঁচড়ে চলেছে, এরকম একটা অবস্থা। আঁচড়াচ্ছে। বাকিরা তারপর দেখে দেয়ালে ও আঁচড় কেটে না লেখার কিছু একটা চেষ্টা করছে। আরো খানিকক্ষণ এটা হওয়ার পর বাকিরা দেখে দেয়ালে 3টে নাম ঈশিতা বাংলায় লিখেছে। আচ্ছা, সেই নাম 3টে আমি বলছি না, তার কারণ আছে, বাকিটা বললেও বুঝতে পারবে। ঘটনাটা ওরাতে মোটামুটি ওরকম ভাবেই ওরা গোটা রাতটা আর কি কাটিয়ে দেয়। মেয়েটাকে সামলালো কি করে? এটাকে সামলানো যায়নি, ওরকম ভাবেই করতে করতে একটা সময় পরে সেন্সলেস হয়ে আর কি পড়ে যায় মেঝেতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। গায়ে হাত দিয়ে ওরা দেখে প্রচন্ড জ্বর, গায়ে একদম মানে জ্বরে আর কি পুরো গা ফুলে যাচ্ছে, এরকম অবস্থা। বাকিরা ওইভাবে ওকে নিয়ে পুরো রাতটা আর কি কাটিয়ে দেয়। পরদিন সকালে আর কি যখন ওরা ফিরবে, একটা লোকাল টোটো ধরেছিল ফিরবে বলে, ঈশিতাকে কোনো মতে আর কি পরমা একরকম আর কি কোলে করিয়ে আর কি টোটোতে নিয়ে ওঠে। এবার যাওয়ার আগে হোটেল থেকে যে চেক আউট করতে হয়, টাইমে
ওরা একবার হোটেলের ম্যানেজারকে পুরো কেসটা বলেছিল, হুম। কিন্তু হোটেলের ম্যানেজার ওদের কথা বিশ্বাস করেনি। এসব কি বলছেন ফালতু কথা, এ হয় নাকি? আর স্বাভাবিকভাবে যেসব হয়েছে এসবে একটা মানুষের পাগলামি বলেই মনে হবে, কোনো প্রমাণ তুমি দিতে পারবে না কোনো রকম। ঠিক আছে, আর তার উপর ওদের ওই যে ফোনে অদ্ভুতভাবে বিভিন্ন রকম নাম্বার থেকে ফোন আসছিল, সেটাও ওরা কোনো প্রমাণ দিতে পারেনি, কারণ ওরা ফোন খুলে দেখে যে ওদের ফোনে কল হিস্ট্রিতে কোনো নাম্বার ঢোকেনি। আচ্ছা আচ্ছা। এমনকি মাঝখানে একটা নাম্বার রনিত একবার স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখারও চেষ্টা করেছিল, কিন্তু রনিত গ্যালারি খুলে দেখে গ্যালারিতে সব কিছু রয়েছে, পার্টিকুলার ওই স্ক্রিনশটটাই ওই নাম্বারটা নেই। আচ্ছা আচ্ছা। ওরা তখন হোটেল ম্যানেজারের কাছে আর কোনো পুক্ত প্রমাণ দিতে পারে না, এবং দেখে যে আর ফালতু বেশি ক্যাজরা করে লাভ নেই, যা হওয়ার হয়েছে, এবার ঘরের ছেলে ঘরে ফেরাটাই বরঞ্চ ভালো। ওখান থেকে ওরা হোটেল থেকে বেরোয় চেক আউট করে, টোটোতে উঠে এবার হোটেল থেকে স্টেশন মোটামুটি বেশ খানিকটা রাস্তা, টোটোতে করে যাচ্ছে। পরমা কি ঈশিতাকে জড়িয়ে ধরে আছে একরকম। ঈশিতা আর কি তখনও আর কি পুরোপুরি সেন্সে নেই, জ্বরের ঘোরের মধ্যে ভুলভাল বকছে। হঠাৎ করে পরমা দেখে ঈশিতা মানে থরফর করে উঠে বসলো ওর কুল থেকে, উঠে বসে বলছে, আমি নামবো, আমায় নামিয়ে দাও, আমি যাব না, আমি থাকবো, এরকম করতে শুরু করে। বাকিরা আটকানোর চেষ্টা করে, সবাই মিলে চেপে ধরে, কিন্তু সেটা খুব ছটফট করে মানে জ্বর কিল বাকিদের মারতে শুরু করে দেয়। বাকিরা ওকে মানে কোনো মতে কন্ট্রোল করে ওখান থেকে নিয়ে আর কি ট্রেনে উঠে বাড়ি ফেরে। ওকে। এবার ওরা যখন ট্রেনে করে ফিরছিল, সেই সময় সৌরভের একটা কথা মাথায় আসে যে ওরা যে হোটেলে ছিল, একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওদের সাথে। এবার হোটেলটা তো গুগলে নর্মালি ওরা সার্চ করে বের করে সেখান থেকে আর কি বুকিংটা করেছিল, নিশ্চয়ই তাহলে আগে যারা হোটেলে ওদের আগে ছিল তারাও নিশ্চয়ই কিছু না কিছু এরকম যদি হয়ে থাকে তাহলে এক্সপিরিয়েন্স করে থাকবে। তখন একবার হোটেলটা সার্চ করে বাকিদের রিভিউ কি বা বাকিটা কি ফিল করেছে, কি রিভিউ দিয়েছে সেটা দেখার জন্য হোটেলটা সার্চ করে আবার গুগলে। কিন্তু এই কথাটা শুনলে তুমি অত বিশ্বাসই করতে পারবে না, গুগলে সার্চ করে ওই হোটেলটাকে আর খুঁজেই পায় না। কি বলছিস ভাই? হ্যাঁ, মানে যে হোটেলটা তোর অনলাইনে রেজিস্টার্ড ছিল, অনলাইনের মাধ্যমেই যে হোটেলটা ওরা বুক করেছে মাত্র কয়েকদিন আগে, সেই হোটেলটাকে ওরা আর খুঁজে পাচ্ছে না অনলাইনে। জাস্ট একদিনের মধ্যে যেন হোটেলটা ভ্যানিশ। মানে কোনো সোশ্যাল কোনো কিছু স্ট্রেস, মানে কোনো নেই? সোশ্যাল স্ট্রেস বলতে তো না, সোশ্যাল মিডিয়া কোনো পেজ হোটেলটা ছিল না, ওই গুগলে আর কি সার্চ করলে যেরকম আসে রেটিং দেওয়া স্টিল রেজিস্টার করা থাকে সেরকম ভাবে ছিল, সেখান থেকেই বুক করেছিল নাম্বার নিয়ে হোটেলে। তো অদ্ভুত ব্যাপার, ওরা আর হোটেলটাকে খুঁজে পাচ্ছে না অনলাইনে, রিভিউ পাওয়া তো দূরের কথা। আচ্ছা। তারপর ফিরে আসে, আর ঈশিতার ওপরেই এফেক্টটা কিন্তু ছিল, একটা কাইন্ড অফ পজিশন টাইপের কিছুর ঈশিতার উপর হয়েছিল। হ্যাঁ ভাই, তারপর কি হলো? তারপর তো এই ঘটনার পর ওরা সবাই বাড়ি ফিরল। এবার ওদের বাকি ঈশিতা ছাড়া 5 জনের লাইফ মোটামুটি ঠিকঠাকই চলছে, কোনো প্রবলেম হচ্ছে না বাকিদের লাইফে, যে যার নিজেদের লাইফে রয়েছে, পড়াশোনা করছে, ঠিকঠাকই রয়েছে। কিন্তু কিছুদিন পর ঈশিতার বাড়ি থেকে ওদের 5 জনের কাছে ওর মায়ের কল যায়। আচ্ছা আচ্ছা। ঈশিতার মা ওদের ফোন করে সবাইকে বাড়িতে ঈশিতার ডাকে। ঈশিতার বাড়িতে ওরা 5 জন মানে সৌরভ, রনিত, সায়ন আর পরমা যায়। ঈশিতার মা
ওদের কাছে তখন জিজ্ঞেস করে যে তোমরা যে পুরুলিয়া গেছিলে সেখানে কি হয়েছিল। তারপর থেকে ঈশিতার মধ্যে বেশ কিছু অদ্ভুত ব্যাপার দেখছি। আমায় বলো তোমরা কি হয়েছিল, ওখানে কি হয়েছিল ওর সাথে, যার জন্য অদ্ভুত বিহেভ করছে। তখন পাঁচজন একে একে ওদের সকলের সাথে হওয়া এই এক্সপিরিয়েন্সটা বলে ওর মাকে। মানে এই যা যা আমার পুরো ব্যাপারটা। ও কেসটা আর কি এক এক করে 1 by 1 সাজিয়ে বলে। ঈশিতার মা তখন ওদেরকে বলে, ঈশিতা তোমাদের সাথে ওই ট্রিপটা থেকে ফিরে আসার পর থেকেই পাগলের মতো জাস্ট বিহেভ করছে। কোথাও কিছু নেই, বিড় করে কি সব বলতে বলতে ঘরের দেয়ালে আঁচড় কেটে কাদের নাম লেখার যেন চেষ্টা করছে। আমি ওর বাবা ওকে আটকাতে যাচ্ছি, হাত টেনে ধরছি, আমাদেরকে ফেলে দিচ্ছে। বারবার ওরম নাম লিখতে যাচ্ছে, পেন দিয়ে কাগজের ওপর কাদের নাম লেখার চেষ্টা করছে। মানে এমনভাবে আর কি লিখছে যে কাগজ ছিঁড়ে যাচ্ছে, লেখাও হচ্ছে না, কিন্তু চেষ্টা করছে। আর বিড় করে কি সব যেন বলছে, সেগুলো কিছুই স্পষ্ট আর কি বুঝতে পারছে না ওর মা বাবা। বাট কিছু কারণ নাম টাম কিছু বলছে বিড় করে। আচ্ছা, এরকম ভাবে আর কি ওর সাথে হচ্ছে। ও মা তখন আর কি শেষে ফেড আপ হয়ে গিয়ে কিছু আর উপায় দেখেনি। আর অদ্ভুতভাবে পুরুলিয়ার ওই ট্রিপটা থেকে ফিরে আসার পর থেকেই ঈশিতা এরকম বিহেভ করছে, যেহেতু ওর মার মনে হয় যে ডেফিনেটলি ওখানে তাহলে কিছু ঈশিতার সাথে হয়েছিল, যার এফেক্টটা ওর ওপর পড়েছে, যার জন্য ও এরকম করছে। তাই ওদের পাঁচজনকে বাড়িতে ডেকে ঘটনাটা জানতে চায়। ওরা পাঁচজন ঘটনাটা বলে আসলে কি হয়েছিল ওদের সাথে। ওর মা সবটা শুনে আর কিছু ওদের বলতে পারে না। মানে এমনই অদ্ভুত ঘটনা আর এতটা মারাত্মক ভয়ের যে আর কিছু ওর মায়ের মাথাতেই জাস্ট আসে না। এবার ঘটনা হচ্ছে, ঈশিতার না একটা বাংলা স্যার ছিল, ছোট থেকে আর কি তার কাছে পড়েছে ঈশিতা। সেই বাংলা টিচারের একটু মানে সাইকিক পাওয়ার ছিল, মানে টাইপিক করো বলতো, মানে হিপনোটিজম বলতে পারো। কোনো মানুষের হাত ধরে তার বিষয় বলে দেওয়া, কাইন্ড অফ এরকম টাইপের। বা কারোর মানসিক অবস্থা ভালো না থাকলে তার টুকটাক কাউন্সিলিং এরকম টাইপের আর কি এইটাই করতে পারতো। মানে কোনো মানুষের হ্যান্ডরাইটিং দেখে তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম সেরকম বলে দিতে পারতো। আরে গ্রাফোলজি আমার এখানে এটা নিয়ে একটা পডকাস্টও করেছে ভাই। আচ্ছা, হ্যাঁ, মানে কারোর আমি দেখছিলাম ও খুব সুন্দরভাবে আর কি ইন্দ্রজিৎ বলছিল যে কারোর হ্যান্ডরাইটিং দেখে সে কতটা লয়াল কিনা বা অনেক কিছু বলা যায়, অনেক কিছু কি বলা যায়, খুব অদ্ভুত জিনিসটা লাগে আমার। যাই হোক, ওর বাংলা স্যারও এই জিনিসটা আর কি করতে পারতো, কিছু আর কি সাইকিক পাওয়ার ছিল তার কাছে। ওর মা নাস্তিক ফ্যামিলি আর কি ওদেরও, তো তান্ত্রিক ফান্ত্রিক আর ধরেনি এসব কেসে। বাংলা স্যারের কাছে নিয়ে গেছে যে মেয়ে আমার এরকম করছে, ওখান থেকে ঘুরে আসার পর থেকে দেখুন না পাগলের মতো, আপনি একটু দেখুন ওকে কিছু করতে পারেন কিনা, কারণ আমরা তো আর কিছু আশা দেখছি না। তো ওর বাংলা স্যার ঈশিতাকে ওর সামনে বসায়, ওনার সামনে বসায়, চেয়ারে বসে ঈশিতার দুটো হাত ধরে যেমনভাবে মানুষ ধ্যান করে মেডিটেশন, ঠিক সেরকমভাবে হাত দুটো ধরে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ আর কি মেডিটেশন টাইপের করে। ওর অদ্ভুত ব্যাপার, ঈশিতা ওই সময় পুরোপুরি শান্ত হয়ে বসেছিল, তখন কোনো আনন্যাচারাল কিছু ও করেনি, চুপচাপ এরকম বাধ্য মেয়ের মতো চুপচাপ বসে আছে। আর বাংলা স্যার ওর হাত দুটো ধরে ওরকম মেডিটেশন টাইপের একটা এতে রয়েছে। এই জিনিসটাকে কি বলে আমি জানি না এক্স্যাক্টলি। ওকে 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 তারপর তো এরকমভাবে বলে যে ওর সাথে কিছু একটা হয়েছে, মানে কোনো একটা এন্টিটি বলা যায় যেটা ওর মধ্যে এসেছে আর এসে কিছু বলার চেষ্টা করছে, যেটাই আর কি ও বারবার ওই নখ দিয়ে আঁচড় কেটে বা কাগজে পেন দিয়ে লেখার চেষ্টা করছে।
কিছু একটা বলতে চাইছে। তারপর ঘটনা আস্তে আস্তে এবার ঈশিতা ওই স্যারের কাছে আর কি কাইন্ড অফ ওর টিচার আর কি কাউন্সিলিং করানো শুরু করে। ঈশিতার কথাবার্তা বলে, কোয়েশ্চেন অ্যান্সার সব যেরকম আর কি তোমার আর কি কাউন্সিলিংগুলো হয়, এবং করতে করতে আস্তে আস্তে ঈশিতা কিন্তু ভালো হয়ে যাচ্ছিল। মানে আস্তে আস্তে ওই বিড়বিড়ানি বা আঁচড় কাটা জিনিস অনেকটা, মানে যেটা আগে অল টাইম হতো সেটা নর্মাল হয়ে আসছিল আস্তে আস্তে, অনেকটাই কমে আসছিল। পুরোপুরি নর্মাল বলবো না, কিন্তু কমে আসছিল অনেকটাই। তো এর মধ্যে ঈশিতার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয় মানে? হ্যাঁ, একদিন পড়ে ফিরছিল বাড়িতে, তখন অনেকটাই আর কি নর্মাল হয়ে এসছে, তাই জন্য বাড়ি থেকেও ছেড়েছিল। পড়ে বাড়ি ফিরছিল, রেল লাইনটা টপকে ওদের বাড়ি, ট্রেনে ও কাটা পড়ে। কি বলছিস? স্ক্রিপ্ট শেষ ভাই, বেঁচে নেই মেয়েটা? না, বেঁচে নেই। আর মানে এমনভাবে বডিটার কি কাটা পড়ে, তোমার বডিটার তিনখানা টুকরো হয়ে গেছিল। আর মাথাটা ওর বডি থেকে পুরোপুরি একদম আলাদা হয়ে গেছিল, আর কালো ইঁপুড়ে ভর্তি হয়ে গেছিল, মানে পুরো ঘিরে ধরেছিল ওর মাথাটাকে। মানে এমনভাবেই হয়েছিল যে স্পটে যারা আর কি পুলিশের লোক যারা থাকে, দমফম যারা আর কি বডি তোলে, তারা তুলতে পারছিল না। এরকম ভাবে আর কি ওর ডেথ হয়। খুবই প্যাথেটিক কিন্তু ভাই, খুবই প্যাথেটিক। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি মেয়েটার সাথে? হোটেলের সিনটাই বা কি? হোটেলটাকে তো আর তারপর অনলাইনে খুঁজে পাওয়া যায়নি, বাবা খুঁজেও পায়নি। ওরা বাকি পাঁচজন ওই কেসটার পর এতটাই আর কি ট্রমাটাইজড হয়ে গেছিল যে আর হোটেলটা মানে ওদের নিজেরও তো মনে হচ্ছিল যে হয়তো মানে ওদের সাথেও কিছু একটা হতে পারে বা হ্যাঁ, তার উপর এই ঘটনাটা ঈশিতার এই মৃত্যুটা ওরা একেবারে মেনে নিতে পারেনি। এটা একটা শকও দিয়েছিল, আর ওদের আর কারো সাহস ছিল না ওই হোটেলে যাওয়ার, কারণ ওই হোটেল থেকে ফিরে আসার পর ঈশিতার এরকম একজনের জীবন শেষ হয়ে যাওয়া, ভাবতে পারছো? বাকিরা আর কারো দম নেই জাস্ট যাওয়ার। ইয়ে বুঝবে হোটেলটা কোথায়, যেখান থেকে ঘটনার সূত্রপাত এক্স্যাক্টলি কি, এসব ইনভেস্টিগেশন করার মতো কারোর মানসিকতাই নেই। কিন্তু এরপর আমি বাকি ঘটনাটা জেনেছিলাম অদ্ভুতভাবে। তুই? হ্যাঁ, আমি আমি জেনেছিলাম। আমিও ঘুরতে গেছিলাম এই শঙ্কদের সাথে পুরুলিয়াতে, এই অযোধ্যা পাহাড়ি। কিন্তু আমরা গিয়ে একটা সরকারি ডরমেটরিতে উঠেছিলাম, যেহেতু সব ব্যাচেলার ছিল তো আমরা। আর তোদের মানুষগুলো দেখছিল? হ্যাঁ, প্রচুর মজা ফজা করেছি, ফেসবুকে সেসব ভিডিও রয়েছে। তো ওখানে গিয়ে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল, আমরা মোটামুটি দুদিন মতো ছিলাম, আর আমাদের ঘোরার জন্য গাড়িতে একজন আর কি ড্রাইভার আমরা ঠিক করেছিলাম, শাহেদ দা তার নাম, শাহেদ ড্রাইভারের নাম আমাদের। তো তার আর কি ওখানে গাড়ির বিজনেস রয়েছে, তার নিজেও সে গাড়ি চালায়, তার আরও অনেক গাড়ি আর কি ওই রুটে আর কি ভাড়া খাটে। তাকে আর কি আমরা আমাদের এই ট্রিপটার জন্য বুক করেছিলাম, দুদিন আর কি আমাদের তার গাড়িতে করে পুরো পুরুলিয়া, অযোধ্যা পাহাড় ওসব এরিয়া আর কি ঘুরে আর কি দেখাবে আমাদেরকে। সাহেবদার লোকটা বেশ আর কি একদম আমাদের মতো আর কি গল্পবাজ, খুব ফ্রেন্ডলি আর কি, খুব সহজে মিশে যেতে পারে। আমাদের সাথেও মিশে গেছিল, অনেক আমাদের গল্প টল্প শুনিয়েছিল। হ্যাঁ, এখন রিসেন্টলি হয়তো ও ডিফেন্সে আছে, তখন এক্সাম দিচ্ছিল যে সময় গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো সাহেবদাকে আমি গল্পের ছলে এই ঘটনাটা বলেছিলাম। মানে তোর ফ্রেন্ডের সাথে এরকম হচ্ছে? এই ঘটনাটা হয়েছে, তখনও ঈশিতা আর কি নেই, যে তোমাদের এই পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ের একটা হোটেলে ঘুরতে এসে আমার বন্ধুদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, এতটা প্যাথেটিক। সাহেবদা মানে এমনি সময় খুব আর কি কোনো ভয়ের ঘটনাও আর কি ঠিক হাসতে হাসতে বলে, কিন্তু এই ঘটনাটা দেখলাম শোনার পরই সাহেবদা পুরোপুরি একদম চুপচাপ হয়ে গেল, অনেকক্ষণ কিছু বলছিল না।
আমি তখন খোঁচা দিয়ে বললাম, "এ কি হয়েছে, এরকম চুপ মেরে গেলে কেন, দিব্যি তো গল্প করছিলে?" এমন কি বললাম কেসটা। মানছি ঘটনাটা খুব তোমার প্যাথেটিক, বাট তার জন্য এরকম তা চুপ মেরে যাওয়ার কোনো কারণ আছে? বলছে, না সায়ন্তনগুলো আসলে আছে কারণটা। কারণ বেশ কয়েক বছর আগে আমি তো এখানকার লোকাল ছেলে, মোটামুটি খবরাখবর সবই রাখি। এই হোটেলটায় যে তোমরা গেছিলে, হোটেলটা তো এখন নেই, উঠে গেছে। প্রথমত যখন ছিল হোটেলটা, এই হোটেলের একটা রুমে শুনেছিলাম রিয়া নামের একটা মেয়ে, রিয়া? হ্যাঁ রিয়া, মানে যে নামের একটা মেয়ের কল ওদের জাজবাই শুনে আসছিল, নামের একটা মেয়ে ওই হোটেলের ওই রুমেতে ওখানকার কিছু লোকাল আর কি তোমার ওই এমএলএ টেমএলএর ছেলেটা হয় না, এরকম টাইপের আর কি ছেলেদের হাতে বাজেভাবে আর কি গণধর্ষণ হয় এটার। আর রিয়া নামের মেয়েটা? হুম, আর খুবই আর কি প্যাথেটিক ভাবে, মানে মেয়েটার যৌনাঙ্গে ছড়ি ফুড়ি ঢুকিয়ে দিয়ে বাজে ভাবে আর কি। হ্যাঁ, আর যেহেতু আর কি পলিটিক্যাল পাওয়ার ছিল এই তোমার ধর্ষকদের কাছে, তাই জন্যে কেসটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। ওটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি হয়নি কিছু, বা এটা তোমার কোনো খবরের কাগজ বা মিডিয়াতে পাবলিশও হয়নি। এমন অনেক কিছু তো থাকে যেগুলো চেপে যায়, তো সেইভাবে আর কি খবরটা আর বাইরে আসেনি, চেপে গেছিল। আর ওই যে ঈশিতা বারবার আঁচড় কেটে যে নামগুলো লিখছিল, সেই নামগুলো ছিল ওই রেপিস্টদের নাম। মানে যারা অ্যাকিউজ ছিল? হ্যাঁ, যারা অ্যাকিউজ ছিল তারা আর কি যাতে শাস্তি পায় তার জন্যই আর কি রিয়া কাইন্ড অফ ঈশিতাকে পজেস্ট করে তার মধ্যে দিয়ে অ্যাকিউজদের নাম জানাতে চাইছিল। বাট ভাই মারা গেল মেয়েটা। মারা গেল তার একটা রিজন হচ্ছে ওই যে সাইকিক পাওয়ার ইউজ করে ওর বাংলা টিচার ওকে সুস্থ করে তুলছিল, মানে আর রিয়ার যে সোলটা সেটা ওকে আর কন্ট্রোল করে, মানে সব অতৃপ্ত আত্মারই তো একটা রিজন থাকে অতৃপ্তির। কেন একটা আত্মা অতৃপ্ত রয়েছে, কেন সে মুক্তি পাচ্ছে না, কেন শান্তি পাচ্ছে না, তো একটা রিজন রয়েছে। ওর রিজন ওটাই যে ও যাদের হাতে গণধর্ষণ, যাদের হাতে আর কি ওর হয়েছে, ব্লাড ড্রপের কথাটা বলছিলাম, আমি এখন রিলেট করতে পারছি কেন বলছি। মানে খুবই আর কি মারাত্মক আর কি ভয়ের একটা কেস, তার সাথে মানে প্যাথেটিকও জিনিসটা। আর রিয়ার বডিটা ওরকম ভাবে মানে লাইক পড়েছিল, লাইক হ্যাঁ এই ছিল, পরে আর কি লোকাল এ দিয়ে আর কি জিনিসটাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। কবর মানে সেরকম ভাবে নয়, জাস্ট পুঁতে দিয়েছে, কেসটা পুরোপুরি ধামাচাপা পড়ে যায়। আর যখন আর কি রিয়ার সোলটা কোনোভাবে আর কি জাস্টিস দেখছে আর পাবে না বা আশা নেই, তখন ঈশিতার বডিটাকে ওইভাবে আর কি। তুই ভাবনা ইপিতারও মৃত্যু ঘটলো? হ্যাঁ, তার কারণ হচ্ছে ওটা রিয়াই ওকে মেরে ফেললো। সাংঘাতিক কেস ভাই, সাংঘাতিক কেস। সাংঘাতিক। মানে এই ঘটনাটা আমি কোথাও বলতে পারিনি, যতবারই বলতে গেছি আটকে গেছি কোনো না কোনো রিজনে, বলা হয়ে ওঠেনি। এটা আর ভাই এখন রাত 3টে বাজে, এক্স্যাক্টলি রাত 3টে বাজছে কুড়িতে, আর এই কেসটা আমি শেয়ার করছি তোমার সাথে। ফার্স্ট টাইম আমি তোমার কল রেকর্ডিংয়ে আমি জিনিসটা শেয়ার করতে পারলাম, এর আগে কখনো পারিনি, বা তোমার সামনাসামনিও বলতে পারিনি। আরও অনেক কেস তোমায় শুনিয়েছি, বাট এইটা বলা হয়নি আমার। লাইক মানে লাইক কি বলি বল। থ্যাঙ্কস ফিরু ঘটনাটা শেয়ার করার জন্য। আমাদেরকে ভয় পাওয়ানোর সাথে কোথাও গিয়ে ভীষণভাবে আর কি হিট করে যায়, নাড়া দিয়ে যায়। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না।
তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।